পদে মুস্তাকুর রহমান জাহিদ। রাকসুতেও ছাত্র শিবিরের জয় জয়কার, 23টি পদের 20টিতেই জয়ী ভিপি জাহিদ। জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চমক, ক্যাম্পাসে বাঁধ ভাঙা উল্লাস। বিভিন্ন দলের সই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিকেলে জুলাই সনদের অনুষ্ঠান। সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন, আশা ছাড়ছে না কমিশন। মতানৈক্য না কাটলে সংকট বাড়ার শঙ্কা। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানার আগুন, ধসে পড়ছে দেয়াল ছাদের অংশ। এখনও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, 5 সদস্যের 2 তদন্ত কমিটি। ত্বক ফর্সাকারী নকল প্রসাধনীতে সয়লাব বাজার, ব্যবহারে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে কারখানা। এবং প্রথমবারের মতো লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের বুকে লাল সবুজের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 36 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন তাদের বহুল কাঙ্ক্ষিত নেতৃত্ব রাকসু নির্বাচনের মাধ্যমে। বাঁধ ভাঙ্গা উল্লাস, কান্না আর আবেগঘন পরিবেশ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভূমিধস বিজয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। মুস্তাকুর রহমান জাহিদ। বাঁধভাঙা উল্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। বিজয়ের ঘোষণা শুনেই কান্নায় ভেঙে পড়েন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রাকসুতেও ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের। 23টি পদের মধ্যে 20টিতেই জয় জয়কার তাদের। এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন নেতৃত্ব, তাই তো উচ্ছ্বাসে ভাসছেন বিজয়ী ও তাদের সমর্থকরা। ফলাফলে সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট। মুখর পরিবেশে ভোটটা হয়েছে, ফলাফল যথেষ্ট স্বচ্ছতার সাথে হয়েছে। শুক্রবার সকাল 8টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুস্তাকুর রহমান জাহিদ। শুধু সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক পদ ছাড়া বাকি 20টি পদেই জয় পেয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। জুলাই বিপ্লবের পর আমরা শিক্ষার্থীরা রাকসুর জন্য আন্দোলন গড়ে তুলেছিলাম। এখানে ছাত্র শিবির যেমন আন্দোলন করেছে, তার পাশাপাশি অন্যান্য সকল ছাত্র সংগঠন, অন্যান্য সকল শিক্ষার্থী এই রাকসুর আন্দোলনে যুক্ত হয়েছিল। রাকসু বানচালকারী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে গিয়ে চারবার নির্বাচন পেছানোর পরেও আমরা আজকের এই দিনে নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এর বাইরে গিয়ে আমাদের কাছে একটা উৎসব, যে উৎসবটা আমরা বিগত 2-3 দিন ধরে আমরা ভালোভাবে উদযাপন করেছি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো প্রকার বিতর্কিত ঘটনা ছাড়াই। ঘোষিত ফলাফলে ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,680 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নুর উদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান 9,290 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,729 ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 6,091 ভোট। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতভর গণনার পর শুক্রবার সকালে প্রকাশ করা হয় ফলাফল। ঘোষিত 6টি ছাত্রী হলের মধ্যে 5টি হলে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম ও সাইফুর রহমান রকি। শুরুতেই সরাসরি যাচ্ছি তামিমের কাছে। তামিম,
অবশেষে মতিহারের সবুজ ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে নেতৃত্ব সেটি তারা পেল, অর্থাৎ ভিপি সহ যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং বলে রাখি যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের বিজয় অর্জন হয়েছে, অর্থাৎ 20টিতে রাকসুর যে 23টি পদ, সেই 23টি পদের মধ্যে তারা 20টিতে জয় অর্জন করেছেন। এবং বাকি যে 3টি পদ রয়েছে ক্রিয়া, বিজ্ঞান এবং জিএস যে পদ, সেই পদে দুজন স্বতন্ত্র এবং একজন ছাত্রদল সমর্থিত যেই প্যানেলে যে প্রার্থী ছিলেন সেই প্রার্থী বিজয় অর্জন করেছেন। আমরা এই মুহূর্তে নবনির্বাচিত যে রাকসুর ভিপি তিনি কথা বলছেন, আমরা একটু তার কথা শুনতে চাই। এসি এই ব্যাপারগুলো ওয়েলফেয়ারমূলক কার্যক্রমগুলো র্যাপিডভাবে যেহেতু করা যায়, এগুলোর জন্য আমরা চেষ্টা করব। আর যেগুলো লং টার্ম কাজ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভর্তুকির ব্যবস্থাটা, এগুলো একটু লং টার্ম সময় লাগবে, এগুলোর জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ। যা বলছিলেন যে কোনো দলের রেজুড় হয়ে কাজ করবে না ছাত্র প্রতিনিধিরা, এবং কত দ্রুত আপনারা কাজ শুরু করবেন বিশ্ববিদ্যালয়ে একটু জানাবেন। আমাদের প্রথম কার্যদিবস থেকে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আজকেই যেহেতু আমাদের ঘোষণা হলো, আমরা এই দায়িত্বটাকে আমানত মনে করি এবং এই আমানতকে যথাযথভাবে ব্যবহার করার জন্য শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে নির্বাচিত করেছে, সেটার যথাযোগ্যভাবে ব্যবহার আমাদের নিশ্চিত করা দরকার। এটা নিশ্চিত করার জন্য আমাদের যেভাবে কাজ করা দরকার এবং যেভাবে অফিস টাইম মেনটেন করা দরকার, সর্বোচ্চ সময়টুকু এবং সর্বোচ্চ শ্রমটুকু আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের প্রকট সমস্যা অনেকগুলো রয়েছে, কোন সমস্যা নিয়ে হাত শুরু করতে চান আপনারা? র্যাপিড অ্যাকশন অনুযায়ী যে সমস্যাগুলো প্রথমেই হাত দেওয়া যায়, সেগুলো হচ্ছে যে মৌলিক চাহিদার ব্যাপারগুলো, অর্থাৎ খাবার, পানি, তারপরে পড়াশোনার জায়গাগুলোর সমস্যা, এগুলোতে আমরা ফিল্টার স্থাপন, খাবারের মান উন্নয়ন এবং এসি স্থাপন, এগুলো দিয়ে আপাতত কাজগুলো শুরু করতে চাই। যেগুলো দীর্ঘমেয়াদী সমস্যা, এগুলো একটু সময় নিয়ে করতে চাই আর কি। তবে সার্বিকভাবে আমাদের জবাবদিহিতার চার্ট থাকবে এবং সেই অনুযায়ী জবাবদিহি করতে পারবে শিক্ষার্থীরা ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম শিবির মনোনীত যে ভিপি, জয়ী ভিপি হয়েছেন, নবনির্বাচিত ভিপি হয়েছেন রাকসুর, তার সঙ্গে তিনি বলছিলেন যে যেই প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত সংকটগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেই সমস্যাগুলো তিনি চিহ্নিত করাই হয়েছে ইতোমধ্যে, এবং প্রথম কার্যদিবস থেকে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করতে চান। বিশেষ করে ক্যান্টিনে খাবারের সমস্যা, পরিবেশগত সমস্যা, এছাড়া পড়াশোনার যে পরিবেশ ফিরিয়ে আনা, বিভিন্ন যে বিষয়, গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রিত এটির ব্যবস্থা করা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তারা নজর দিতে চান। পাশাপাশি যে পরিবেশগত যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তারা সমাধান করতে চান বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং কোনো দলের লেজুড় হয়ে কাজ করবে না, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না ছাত্র প্রতিনিধিরা, এই ব্যাপারে বারবার উচ্চারণ করেছেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। তো আমরা এখন চলে যাব সহকর্মী সাইফুর রহমান রকির কাছে, তিনি আছেন বিশ্ববিদ্যালয়ের অপর প্রান্তে, তিনি জানাবেন তার হাতে থাকা বেশ কিছু তথ্য। দীর্ঘ ৩৬ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ছাত্র প্রতিনিধি হিসেবে ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে তাদের পছন্দের প্রার্থীদের বেছে নিয়েছেন। এবং এরই মধ্যে আপনারা জানেন যে এখানে আসলে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের যিনি ভিপি প্রার্থী ছিলেন মুস্তাকুর রহমান জাহিদ, তিনি 12,687 ভোট পেয়ে কিন্তু তিনি এখানে নির্বাচিত হয়েছেন। এছাড়া এখানে জিএস পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার, তিনি আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে তিনি 11,537 ভোট তিনি এখানে পেয়েছেন। পাশাপাশি এখানে আপনাদের এজিএস পদে জানিয়ে রাখি যে এখানে সালমান সাব্বির, তিনিও ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং নির্বাচিত হওয়ার পর তারা কিন্তু গণমাধ্যমের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং সেখানে তারা কিন্তু বলেছেন তারা আসলে কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবেন না, তারা কাজ করবেন আসলে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে। এবং তারা যে ইস্তেহারগুলো দিয়েছিলেন, নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারগুলো আসলে তারা পূরণ করবেন। আপনারা দেখছেন যে সালাউদ্দিন আম্মার তার মায়ের সাথে এখানে এসেছেন এবং তিনি কিন্তু কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। পাশাপাশি আমরা অপর প্রান্তে দেখেছিলাম মুস্তাকুর রহমান জাহিদ, তিনিও কিন্তু তার প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা সর্বোপরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিবের সঙ্গেও কথা বলেছি। তিনি যেটি বলেছেন, শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে যে আমানত দিল, সেই আমানতের যেন তারা খেয়ানত
খেয়ানত না করে এবং তারা যে প্রতিশ্রুতি শিক্ষার্থীদের কাছে দিয়েছেন তারা যেন 1 বছরের মধ্যে সেই প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে শিক্ষার্থীদের কল্যাণে সেটি পূরণ করেন এমন প্রত্যাশা কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি এমন পরামর্শও তিনি যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন পরবর্তী যে সংবাদ সম্মেলন বা এই যে নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী যে কার্যক্রম ছিল, প্রতিক্রিয়া জানাচ্ছিল তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন দলের সই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি। সব দল এতে অংশ নেবে বলে আশাবাদী ঐকমত্য কমিশনের। সব মতানৈক্যকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালের প্রতিবেদন। দীর্ঘতম মাস জুলাইয়ের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই দাবি ওঠে পুরো কাঠামো আমূল সংস্কারের। 15 ফেব্রুয়ারি শুরু হয় সংস্কারের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশনের কার্যক্রম। প্রথম পর্যায়ে চলতি বছরের 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 32টি দল ও জোটের সঙ্গে মোট 44টি বৈঠক হয়, যাতে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐক্য হয়। দ্বিতীয় দফায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক 19টি সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে, যার 10টিতেই নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে 84 দফা, তার মধ্যে 47টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি 37টি বিষয়কে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযোগ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর সংস্কারের 84 দফা তুলে ধরা হয়েছে 40 পৃষ্ঠার সনদে। তবে বিপত্তি বেঁধেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এ নিয়ে 6টি বৈঠকেও সমাধানে পৌঁছাতে পারেনি কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করার দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচনের আগেই গণভোট এবং পেয়ার নিয়ে অনড় জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। তবে স্বাক্ষর করার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই রকম মত তাদের সমমনাদেরও। সব মতভিন্নতা পাশে রেখে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এমন আশাবাদ ঐকমত্য কমিশনের। আমরা আশা করি এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দেশ দীর্ঘমেয়াদে সংকটে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকের। একটা নতুন বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি। যদি এটি সম্পন্ন না হয় এবং ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয়, তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়বে এবং সেই সংকট থেকে উত্তরণের সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আছে কিনা সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য ভাবতে হবে। কারো একক কোনো চাওয়া বাস্তবায়ন না হলে সেটিকে অকার্য করে দেওয়ার যদি মানসিকতা থাকে, তাহলে সেটি জাতির জন্য কল্যাণকর হবে না। এদিকে তৃতীয় দফায় 31 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল 4টায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চ নির্মাণ করা হয়েছে, ঠিক যে জায়গাটিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে ঠিক একই জায়গায় সংস্কার মালার জুলাই জাতীয় সনদ সেটি স্বাক্ষর করবে। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে 2 জন করে স্বাক্ষর করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এরই মধ্যে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের প্রধান সহ যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু এরই মধ্যে আমরা জানি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জানিয়ে আসা যেই রাজনৈতিক দলগুলো ছিল, তার মধ্যে অনেকেই এই অনুষ্ঠানে আসতে অস্বীকৃত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা অনুষ্ঠানে অংশ নেবেন না।
জাতীয় সংসদ ভবনে দক্ষিণ গেটের যে মূল ফটক কিন্তু জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন, বিক্ষোভ করছেন। তারা যে দাবি ছিল আইনি ভিত্তি না থাকার ফলে তারা আজকের অনুষ্ঠানটি এবং সেটি তারা বাতিল করা। দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুদিন এই অনুষ্ঠানটি কবে হবে সেটি নিয়ে এক ধরনের টানাপোড়েন ছিল। আমরা জানি যে 15 অক্টোবর প্রথম আনুষ্ঠানিকভাবে এটি স্বাক্ষর অনুষ্ঠানের কথা জানিয়েছিল ঐকমত্য কমিশন, কিন্তু পরবর্তীতে সেটি 2 দিন পেছিয়ে আজকে আনা হয়েছে। এর আগে গত 8 মাস জুড়ে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। 84টি বিষয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, আবার অনেক বিষয়ে অনৈক্যও আছে। এর মধ্যে মৌলিক 19টি সংস্কারের মধ্যে 10টি সংস্কারের নোট অফ ডিসেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলোর। সেসব বিষয়ের ফয়সালা কি হবে, গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐকমত্য তৈরি হলেও গণভোট ঠিক কবে অনুষ্ঠিত হবে এসব বিষয়ে কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। এর মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদ আজকে স্বাক্ষর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 31 অক্টোবর পর্যন্ত তাদের যে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এর মধ্যেই তারা বাস্তবায়ন প্রক্রিয়া সেটি সরকারের কাছে হস্তান্তর করবে। যারা আজকে স্বাক্ষর না করবে তারা এই মেয়াদের মধ্যেই স্বাক্ষর করতে পারবে, এমন কথা বলা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। সময় সংবাদে আরও থাকছে। আগ্রাসী রূপে পদ্মা শরীয়তপুরের জাজিরায় 2 মাসে বিলীন তীররক্ষা বাঁধের 2 কিলোমিটার জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না গৃহহীনদের শতাধিক পরিবার। টানা 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে চট্টগ্রামের 2টি কারখানার আগুন। ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ছে। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 26টি ইউনিট। সারা রাত আগুন চলায় ভবনের বিভিন্ন তলার দরজা, জানালা এবং দেয়ালও খসে পড়ছে। আগুনের কারণ জানতে 5 সদস্যের 2 তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ। নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় আগুন লাগে বলে দাবি ফায়ার সার্ভিসের। বৃহস্পতিবার দুপুরে ইপিজেড এলাকায় আদমস ক্যাপ নামে তোয়ালে তৈরির কারখানায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। আগুন নিয়ন্ত্রণের পর এখন ডাম্পিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেই সঙ্গে আমরা দেখেছি ইপিজেডে যে পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা আশপাশের যেসব ময়লা আবর্জনা কিংবা আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র ছিল সেগুলো পরিচ্ছন্ন করছেন। আর পাশাপাশি বৈদ্যুতিক তারের ব্যাপক ক্ষতি হয়েছে ভবনের আশপাশে, সেগুলো মেরামতের চেষ্টা করছেন ইলেকট্রিশিয়ানরা। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু আমাদেরকে বলা হয়েছে, যেহেতু সারা রাত ধরে 17 ঘন্টা আগুন জ্বলছে, সে কারণে ভবনের 2টা ফ্লোরের যে ছাদ সেগুলো অধিকাংশই ভেঙে পড়েছে এবং আশপাশের যেসব জানালা এসি ছিল সেগুলো ভেঙে পড়েছে। সে কারণে ভবনটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এখনই তারা ভবনের ভেতরে প্রবেশ করবেন না। তদন্ত কমিটি করা হয়েছে বেবজার পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। একটি তদন্ত কমিটি যেটা ফায়ার সার্ভিস করেছে সেটা 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে, আর যেটা বেবজা কর্তৃপক্ষ করেছে সেটা সপ্তাহখানেকের মধ্যে রিপোর্ট দেবে বলে যারা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন। এবং যেহেতু তদন্ত কমিটি হয়েছে এবং আগুনে প্রায় বলতে পারি যে কারখানার ভেতরে থাকা সব ধরনের মালামাল যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে গেছে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা তদন্তের পরই জানা যাবে বলে দায়িত্বশীল যারা আছেন তারা জানিয়েছেন। এবং এর আগে আমরা জানতে পেরেছি যে গতকাল দুপুরে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই আসলে কিছুক্ষণের মধ্যেই ভবনে থাকা 2 থেকে 2.5 হাজার কর্মকর্তা, শ্রমিক সহ যারা সংশ্লিষ্ট তারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসে, ফলে হতাহত প্রাণনাশের ঘটনা ঘটেনি। এবং এক্ষেত্রে বেবজার যিনি নির্বাহী পরিচালক তিনি বলছেন যে ইপিজেডের মধ্যে যেসব কারখানা আছে তারা প্রতিনিয়ত আগুনের যে মহড়া সেটা করতো, সে কারণে অল্পক্ষণের মধ্যে আগুন লাগলে কিভাবে সবাই কোন জায়গা দিয়ে বেরিয়ে আসবে সে প্রশিক্ষণ থাকাতে আসলে প্রাণনাশ ঠেকানো গিয়েছে সেটা দাবি করছেন। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে
বলছেন যে প্রচুর পরিমাণ যন্ত্রপাতি দাহ্য পদার্থ থাকায় তারা কিন্তু নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিমান বাহিনীর বিভিন্ন ফায়ার ইউনিট অর্থাৎ প্রায় 25টা ফায়ার ইউনিট কিন্তু মিলে এতক্ষণ পর্যন্ত আগুন নেভানোর কাজ করতে হয়েছে। অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, কিছুক্ষণ পরপরই ভবনের ভেতর থেকে বিস্ফোরণের মতো হচ্ছিল, যেহেতু দাহ্য পদার্থ এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, সে কারণেই আসলে আগুন নেভানোর যে কাজটা তাদেরকে বেগ পেতে হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম ইপিজেডে যে অগ্নিকাণ্ডের ঘটনার তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ইপিজেডে। ত্বক ফর্সা করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন তার সবই কি আসল, নাকি দেখতে আসল মোড়কের ভেতরে আপনাকে দেয়া হচ্ছে নকল পণ্য? অতিমাত্রায় কেমিক্যাল যুক্ত ও বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো ব্যবহারে স্কিন ক্যান্সার সহ হতে পারে মারাত্মক ক্ষতি। স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। ত্বক ফর্সা করতে সারা দেশেই দেদারসে বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ক্রিম অথবা লোশন, অথচ বেশিরভাগ পণ্যেই পাওয়া গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ঝুঁকি তৈরি করছে ক্যান্সারেরও। তার মধ্যে স্কিন শাইন ক্রিমটা অন্যতম। স্কিন শাইন ক্রিমে ক্ষতিকর হাইড্রোকুইনোন থাকার কথা 5 ppm, তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আসা ক্রিমগুলোতে রয়েছে 20 লাখ ppm, যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে সম্প্রতি রাজধানীর চকবাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালায় বিএসটিআই। মেলে অতিরিক্ত হাইড্রোকুইনোন যুক্ত হাজার হাজার প্যাকেট ত্বক ফর্সাকারী ক্রিম। জানেন না যে স্কিন শাইন যেটা, এটা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর? না, স্কিন শাইন আমি এটা বিক্রি করি না, বাট আমার এখানে ঠিক আছে, এটা হ্যাঁ ক্ষতি করে। আপনি কেন বিক্রি করছেন? আচ্ছা, এটা আর নেক্সট আর করবো না, বিক্রি করবো না। এছাড়া চকবাজারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ভেজাল পণ্য উৎপাদনের কারখানা, যেখানে প্রস্তুত হচ্ছে নিম্নমানের নকল প্রসাধনী। নকল করে উৎপাদন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছে। মানবদেহের ক্ষতিকারক এসব পণ্যের বাজার বন্ধ করতে অভিযানে নামে বিএসটিআই। 7,20,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় কোটি টাকার বিক্রি নিষিদ্ধ রূপচর্চার পণ্য। শাইন ক্রিম, যেটি রং ফর্সাকারী ক্রিম, তারপর ফেস ওয়াশ, তারপর হচ্ছে ফেস পাউডার, বিভিন্ন ধরনের, যেটি আমাদের মা বোনদের কাছে খুব বেশি জনপ্রিয়। এই প্রোডাক্টগুলো আমরা এখানে বিপুল পরিমাণে পেয়েছি, যেটিতে কিনা বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স নাই, এবং হচ্ছে এখানে আমরা ত্বকের জন্য ক্ষতিকর, যেটাকে বলা হয় হাইড্রোকুইনোন, এই ক্ষতিকর উপাদানটি খুব বেশি পরিমাণে আছে। এই ধরনের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে পাওয়া গেছে। এদিকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে স্থায়ী ক্ষত তৈরি ছাড়াও মৃত্যু ঝুঁকিরও শঙ্কা ক্যান্সার বিশেষজ্ঞের। পরিমাণগতভাবে যেমন বেনজিন থাকে, কোল্টার থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ হলে কিন্তু স্কিনে ক্যান্সার হতে পারে। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে গেলে তাদেরকে কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। কসমেটিক বিষয়টাকেও গুরুত্ব দেয়া। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত 2 মাসে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে তীরবর্তী বাঁধের 2 কিলোমিটার অংশ ধসে গেছে। ভাঙন ঠেকাতে 5,24,000 জিও ব্যাগ ডাম্পিং করা হলেও কোনো কাজে আসেনি। এতে গৃহহীন 1.5 শতাধিক পরিবার। তবে নতুন জরিপ অনুযায়ী ডিপিপি সংশোধন করে বাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নদীতে উজানের পানি কমলেও থেমে নেই ভাঙন। তীরের ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ধীরে ধীরে চলে যাচ্ছে নদীগর্ভে। গত 2 মাসে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙনে তীররক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশ ধসে গেছে। গৃহহীন 1.5 শতাধিক পরিবার। নতুন করে ভাঙনের আতঙ্কে 5 শতাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে তীর থেকে সরিয়ে নিচ্ছেন তাদের স্থাপনা। তীরবর্তী বিদ্যালয়গুলোতে উপস্থিতি কমছে শিক্ষার্থীদের। নদী ভাঙার কারণে যে সকল শিক্ষার্থীরা আছে আমাদের স্কুলে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, কারণ নদী ভাঙার ঘর দুয়ার এক জায়গায় সরাচ্ছে, তা বাচ্চারা ওই বাবা মার সাথে দৌড়াচ্ছে এক জায়গায়, কারণ তাদের বাসস্থানটা ঠিকভাবে নাই। একটা সময় আমাদের এই এলাকায় অনেক ঘনবসতি ছিল,
এখন নদী ভাঙার কবলে পরে অনেক বসত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। তারা আমাদের আশ্বাস দিছে স্থায়ী বেড়িবাঁধ হইব, কিন্তু কাজে কিছু হয় না। যে সব ঠিকাদাররা দিছে কাজ, তারা ঠিক মতন কাজ করে নাই। যখন বর্ষা মৌসুম আসছে ভাঙতাছে, তারা জিও ব্যাগ ফেলাইতেছে। প্রতিদিন রাত্রে আতঙ্কে থাকে যে কখন নদীতে ভেঙে নিয়ে গেল। জিও ব্যাগ ফেলাইয়া কিন্তু সমাধান হইতেছে না। এখন আমরা চাই সরকারের কাছে আমাদের স্থায়ী বেড়িবাঁধ অতি দ্রুত হয়। আশ্বাস বা কোনো একটা কথা দিয়ে একটা সান্ত্বনামূলকও আমরা কোনো কিছু দেখতে পাইনি। সবাই আমাকে এখানকার মানুষের নুন আনতে ওখানে পান্থা ফুরায় অবস্থা এরকম। এদিকে জাজিরা উপজেলায় পদ্মা নদীর 8.67 কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ চলছে। 5,24,000 বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেললেও তা নদীগর্ভে। একই অবস্থা নদীর পাড়ে রাখা কংক্রিটের ব্লকগুলোর। পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে ডিপিপি সংশোধন করে বাঁধ নির্মাণ করা হবে। লেটেস্ট একটা সার্ভে করেছে 1 তারিখে, সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। ডিজাইন দপ্তর এখন তাদের মতামত প্রদান করবে এবং হয়তো ডিজাইন রিভাইজ করবে। তারা ডিজাইন রিভাইজ করে আমাদের হাতে দিলে আমরা তখন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ মানে হয়তো ডিপিপি সংশোধনের প্রয়োজন হলে সেটার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মার ডান তীররক্ষা বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 860 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বগুড়ায় গৃহকর্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় পরিবারের অন্য সদস্যদেরও মারধর এবং প্রায় 7 লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে দুপচাচিয়া তালোরা এলাকায় 5 থেকে 7 জনের ডাকাত দল ছাদ দিয়ে বাড়িটিতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে বিমলা পোদ্দারকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে প্রায় 7 লাখ টাকা লুট করে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে খৈলভূষির ব্যবসা করে আসছিল 5 ভাই বোনের পরিবারটি। 2 তলা বাড়িটির নিচতলায় দোকান, গুদামঘর এবং ওপরের তলায় পরিবারটির বসবাস। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আশান্বিত করলেও দাতা সংস্থাদের প্রশ্ন এসব অব্যাহত রাখতে রাজনৈতিক সরকারের ভূমিকা নিয়ে। দ্রুত বাকি কাজ সমাপ্ত করার পরামর্শ দিয়েছে বর্তমান সরকারকে। অর্থ উপদেষ্টা জানান গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর কয়েক মাসের মধ্যেই শেষ করতে হবে। এদিকে নতুন করে সার আমদানিতে বিনিয়োগ শুরু করেছে ইসলামিক ট্রেড ফাইন্যান্স। এতে সার আমদানিতেও কোনো সংকট থাকবে না বলে মত অর্থ উপদেষ্টার। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বেসরকারি খাতের উন্নয়নে বিশেষ সহযোগী হিসেবে কাজ করে বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। এছাড়া কোনো বাণিজ্যিক পরিষেবার লেনদেন কাঠামো নির্ধারণে উপদেষ্টা হিসেবেও কাজ করে IFC। এর ধারাবাহিকতায় বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের ট্রানজেকশন ও চট্টগ্রাম সহ 3টি বন্দরের লেনদেন কাঠামো অ্যাসেসমেন্ট করেছে সংস্থাটি। পাশাপাশি জানতে চেয়েছে বাংলাদেশ সরকারের এসব বন্দর পরিচালনায় পরবর্তী ধাপ নিয়ে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সকালে ইনস্টিটিউটের কার্যালয়ে এক বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একই দিনে বৈঠক হয়েছে ইসলামিক ট্রেড ফাইন্যান্সের সঙ্গেও। প্রতিষ্ঠানটি মূলত LNG আমদানিতে অর্থ সহায়তা করলেও নতুন করে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে সার আমদানিতেও অর্থ সহায়তা করছে বলে জানান অর্থ উপদেষ্টা। LNG এনার্জির আমদানিতে সবচেয়ে বড় ওরা ফাইন্যান্স করে এবং কন্টিনিউয়াসলি। এই জন্য কিন্তু আমাদের যে এনার্জি আমদানি, LNG আমদানি কোনো রকম কোনো স্ন্যাগ হয় না। দাতা সংস্থাগুলোর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হলেও অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ রাজনৈতিক সরকার অব্যাহত রাখবে কিনা তা জানতে চাইলে তাদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। ওরা যেহেতু নেক্সট গভর্নমেন্টকে এগুলো ক্যারি আউট করে, আমার কাছে ডেফিনেটলি এই কাজগুলো তো এমন কাজ যেগুলো না করে উপায় নাই, তাই না? তো ওরা বলছে যে জাস্ট ওরা ওই নেক্সট গভর্নমেন্ট ইসে করে না যে আমরা তোমরা থাকাকালীন যতটুকু সাপোর্ট করা দরকার। আগামী 3 থেকে 5 মাসের মধ্যে ব্যাংক, NBR এর মতো বড় খাতের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মূল মঞ্চে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে।
ভেতরে প্রবেশ করেছেন। প্রথমে অনেকে গেটের ওপর দিয়ে আসার চেষ্টা করেন, পরবর্তীতে কিন্তু তারা কয়েকশো যারা বিক্ষুব্ধরা রয়েছেন তারা এসে ভেতরে এসেছেন। একেবারে জুলাই সনদের যে মঞ্চ, সেই মঞ্চের সামনে তারা উপস্থিত হয়েছেন। অনেকে চেয়ার, যেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য চেয়ার রাখা হচ্ছে, সেখানে বসেছেন। জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কিন্তু আসলে অভিযোগ করা হচ্ছে, তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, জুলাই সনদে। সেখানে তাদের অধিকারের কথা নেই, স্বীকৃতির কথা নেই, তারা আইনি ভিত্তি চাচ্ছেন। এরকম নানান দাবি নিয়ে কিন্তু তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠানের মূল স্থল যেটি, সেই জায়গাটিতে তারা উপস্থিত হয়েছেন। আন্দোলনকারীদের একটি অংশ তারা আহ্বান জানাচ্ছেন যাতে করে এই জায়গাটি ছেড়ে দেওয়া হয়, গেটের বাইরে আগের জায়গায় পৌঁছে যায়, এমন আহ্বানও কিন্তু অনেকের পক্ষ থেকে আমরা দেখছি। গতকাল রাত থেকে মূলত এই জুলাই যোদ্ধা যারা তারা আসতে শুরু করেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এই জায়গাটিতে, একেবারে যে জায়গাটিতে বিকেল 4টায় অনুষ্ঠানটি হবে, স্বাক্ষর অনুষ্ঠান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন, সেই জায়গাটিতে দক্ষিণ প্লাজার একদম সেই অনুষ্ঠান স্থলে এসে জড়ো হয়েছেন যেসব আন্দোলনকারী রয়েছেন তারা। আমরা জানি যে বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তারা স্বাক্ষর করবে না, এমন কথা বলা হয়েছে। বিশেষত আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করবে না, তেমনটি কিন্তু আসলে জানিয়েছেন। তারা বলছেন যে আইনি ভিত্তি স্পষ্ট না করলে, অর্থাৎ বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত না করলে তারা স্বাক্ষর করবে না। এর পরবর্তীতে কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। যারা জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন, অনেকে আহত, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের সঠিক চিকিৎসার খোঁজ নেওয়া হয়নি। একই সঙ্গে তারা বলছেন জুলাই সনদে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। এরকম নানান অভিযোগে কিন্তু তারা গেটের বাইরে, দক্ষিণ প্লাজা গেটের বাইরে তারা অবস্থান করছিলেন। 10:30 নাগাদ তারা গেটের ওপর দিয়ে অনেকে প্রবেশ করার চেষ্টা করেন। পরবর্তীতে অনেক মানুষের জটলা, আসলে মূল যে ফটক সেটি খুলে দেওয়া হয়। পরবর্তীতে ভেতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী যারা রয়েছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের এই জায়গাটিতে, তাদের মধ্যে একটি অংশ এই জায়গাটিতে থেকে যেতে চান। তারা বলছেন ঐকমত্য কমিশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, কমিশনের সদস্য রয়েছেন, তারা যাতে করে এই জায়গাটিতে আসেন এবং তাদের দাবি দেওয়া শোনেন। 10 মিনিটের একটি আলটিমেটাম আমরা দেখেছিলাম, সেই দাবি তারা জানিয়েছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি তাদের পক্ষ থেকে ভেতরে তারা প্রবেশ করেছেন। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে মূলত বেশ কিছু রাজনৈতিক দলের মধ্য থেকে আমরা দেখেছি এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি যে মূল যে সাউন্ড সিস্টেম আন্দোলনের, সেইখানটাতে আন্দোলনকারীদের একজন কথা বলছেন। তিনি জানাচ্ছেন ঐকমত্য কমিশনের একটি প্রতিনিধি দল আসবেন, এখন তাদের সঙ্গে কথা বলবেন। সবাই যারা আছেন সবাইকে সামনে অতিথিদের জন্য বসার যেই নির্ধারিত চেয়ার রাখা হয়েছে, সেই জায়গাটিতে যাতে করে বসেন তেমন আহ্বান জানানো হচ্ছে, সবাই শৃঙ্খলাভাবে বসে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখছি সাধারণত স্বাভাবিকভাবেই সংসদ ভবনের ভেতরে আজকে আইন শৃঙ্খলার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। বিকেল 4টায় স্বাক্ষর অনুষ্ঠানটি এই জায়গাটিতে হবে। কিন্তু আসলে জুলাই যোদ্ধা যারা জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন, তারা যখন প্রবেশ করার চেষ্টা করেছেন, তখন তাদের সঙ্গে কোনো ধরনের বিবাদে জড়াতে আমরা দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমরা অনেক নারী সদস্যদেরকেও দেখছি, অনেকে বাচ্চা নিয়ে এসেছেন, অনেকে আহত যারা ছিলেন তারা এসেছেন, শহীদ পরিবারের অনেক সদস্য এসেছেন। জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠানের যে মঞ্চটিতে স্বাক্ষর অনুষ্ঠান হবে, ঠিক সেই জায়গাটিতে অনুষ্ঠান স্থলে এসে জড়ো হয়েছেন জুলাই আন্দোলনের যারা রাজপথে ছিলেন বিক্ষুব্ধরা।
যে জায়গাটিতে আসলে আমরা গতকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা জুলাই আন্দোলনে ছিলেন অনেকে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে আসলে জুলাই যারা আন্দোলনে ছিলেন তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এমন অভিযোগ দেখেছি। পরবর্তীতে কিন্তু এই জায়গাটিতেও আসলে বিক্ষুব্ধরা অবস্থান নিয়েছিলেন। সংসদ ভবন থেকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। ক্রিকেট ট্যুরিজমে নতুন অধ্যায় শুরু করলো বিসিবি। ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তির পর বিসিবির এটা প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ অনুষ্ঠানের পুরোটা সময় মেহেদী মিরাজের কাছ থেকে জানার চেষ্টা করেছেন এদেশের ইতিহাস সম্পর্কে। শনিবার থেকে মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভিপি পদে মুস্তাফিজুর রহমান জাহিদ। রাকসুতেও ছাত্র শিবিরের জয় জয়কার। 23টি পদের 20টিতেই জয়ী ভিপি জাহিদ। জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চমক। ক্যাম্পাসে বাঁধ ভাঙা উল্লাস। বিভিন্ন দলের সই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিকেলে জুলাই সনদের অনুষ্ঠান। সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন। আশা ছাড়ছে না কমিশন। মতানৈক্য না কাটলে সংকট বাড়ার শঙ্কা। এবং 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানার আগুন। ধসে পড়ছে দেয়াল ছাদের অংশ। এখনও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। 5 সদস্যের 2 তদন্ত কমিটি। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রাইসা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।